আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশে বর্তমানে প্রচলিত নিয়মে অনুষ্ঠিত হবে, না পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে। এই বিষয় নিয়ে জামাত ইসলাম সহ তার সাথে কয়েকটি দল জোরালো দাবি তুলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। এই যদি পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে আগামী নির্বাচন হয়, তাহলে তারা মনে করছে, বিশেষ করে জামাত ইসলাম মনে করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভালো ফলাফল করতে পারবে, বিশেষ করে হয়তো বা তারা বিজয় লাভ করতে পারবে বা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো বা সরকারও গঠন করতে পারবে। আসলে কি এটি বাস্তব? এটি কি হওয়া সম্ভব? বর্তমান সময় আমরা যদি দেখি বা আমাদের দেশে বিগত নির্বাচনগুলোতে যদি আমরা দেখি, বা জামাত ইসলামের সেক্ষেত্রে 7 থেকে 10 বা % ভোট আছে, বা সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ যদি এই সময় আমরা 15 ভাগও ধরি, তাহলে সেক্ষেত্রে তারা হয়তো 40 বা 45টি আসন পাবে। বর্তমানে প্রচলিত আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা আছে, সেক্ষেত্রে হয়তো তারা মনে করছে যে এই পদ্ধতিতে নির্বাচন হলে তারা ভালো ফলাফল করতে পারবে না। তাই তাদের মূল দাবি হচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, তাহলে হয়তো তারা একটি সম্মানজনক আসন লাভ করতে পারবে বলে তারা মনে করছে। বর্তমান বিশ্বে অনেক দেশই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, বিভিন্ন ফরম্যাটে হয়। পিআর এর বিভিন্ন ফরম্যাট আছে, যেমন মুক্ত পদ্ধতিতে, গোপন পদ্ধতিতে এবং মিশ্র পদ্ধতিতে। তো বিশেষ করে নেপাল এবং ইসরায়েলের কথা যদি আমরা বলি, এই দুটি দেশে আমরা পিআর পদ্ধতি বাস্তব রূপ দেখতে পাচ্ছি। নেপালে আমরা গত 17 বছরে প্রায় 12 বার এই পিআর পদ্ধতি হওয়ার ফলে 12 বার তাদের সরকার পরিবর্তন হয়েছে। আর ইসরায়েলে তো প্রতি বছর বছর তার যে সরকার পরিবর্তন হয়, যার প্রেক্ষাপটে নেতানিয়াহু সরকার, আজকে যে গাজায় যুদ্ধ চলছে, যা ফিলিস্তিনিদের উপর যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে, এর মূল কারণও আমি মনে করি এই সরকারকে টিকিয়ে রাখা বা নেতানিয়াহু সরকারকে টিকিয়ে রাখা নেতানিয়াহুর একটি অপকৌশল ছাড়া কিছুই নাই। তিনি যদি এই যুদ্ধটি চালিয়ে যান, তাহলে তার সরকার টিকে থাকবে। আর তিনি যদি এই যুদ্ধটি চালিয়ে না যান বা যুদ্ধ না করেন, তাহলে তার সরকার যে কোনো সময় পতন ঘটবে, এটি নেতানিয়াহু ভালো করেই জানেন। আসলে এই যে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন, এটি আমাদের দেশে বা আমাদের মতো উন্নয়নশীল দেশে বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে কতটা উপযোগী বা এটা আমাদের জন্য কতটা গ্রহণযোগ্য? দেখুন, আমাদের উন্নয়নশীল দেশগুলোতে বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়, দেশ অস্থিতিশীল থাকে, রাজনৈতিক দলগুলো, সরকার এই নিয়ে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে উন্নয়নের দিকে আমাদের দেশের সরকার মনোযোগ দিতে তো পারবেই না, আরো পিছিয়ে যাবে। এমনিতেই তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের যে আন্দোলন, দেশ অস্থিতিশীলতা থাকা, এর প্রেক্ষাপটে সরকার কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু করতে পারবে না। আর যদি পিআর হয়, সেক্ষেত্রে যখন একটি দল শক্তিশালীভাবে সংসদ পরিচালনা করতে না পারে, দেশ পরিচালনা করতে না পারে, তাহলে কিন্তু উন্নয়নটি থেমে যাবে, উন্নয়নটি হবে না। সেক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র যে দলগুলো আছে, যেটি দেখা যায় নেপালে বা ইসরায়েলে, তারা তাদের ছোটখাটো ছোট ছোট দাবিগুলো নিয়ে সরকারের উপর প্রেসার করে এবং সকাল বিকেল সরকার ভেঙে যায়। সেক্ষেত্রে আমাদের দেশের মতো দেশে, যেখানে 5 বছরে বা একটি নির্বাচন করে অনেক দ্রুহ এবং কষ্টের ব্যাপার, অনেক ব্যয় হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়, সেক্ষেত্রে যদি আমরা প্রতি বছর বা 2 বছর পর আমরা নির্বাচন করি, সংসদ শুধু নির্বাচনে যাই, তাহলে আমরা সেক্ষেত্রে এই টাকাগুলো, এই যে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, এইগুলো কি আমাদের পক্ষে সামাল দেওয়া বা আমাদের ভার বহন করা সম্ভব? আসলে সম্ভব নয়। আর পিআর পদ্ধতি কেন আমরা এই মুহূর্তে আমাদের দেশের জন্য উপযোগী নয়? এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের সাথে সংসদ সদস্যদের কোনো সম্পর্ক থাকে না। আপনি দেখা গেল আপনি ভোট দিলেন সন্দ্বীপে, প্রার্থী হবে মালদ্বীপে। আপনি ভোট দিচ্ছেন আপনার যে জায়গায়, সেখানে এমপি আপনি যাকে পছন্দ করে ভোট দিলেন, সে এমপি হলো না, সে দেখা গেল এমপি হলো গিয়ে অন্য আর একটি জায়গা থেকে। আপনি ঢাকায় এমপি হিসেবে একজনকে বাছাই করলেন, একজন পছন্দ করলেন, ভোট দিলেন, আপনি সংসদ সদস্য এই ঢাকার সেই প্রার্থী আপনার এমপি হলো না, সে ভোট বেশি পেলো,
সে ভোট দেখা গেল অন্য প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পাইছে, কিন্তু সে এমপি হয় নাই, এমপি হয়ে গেল সিলেটে। সুতরাং এই ক্ষেত্রে জনগণের সাথে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো সম্পৃক্ততাই থাকে না। তাছাড়া আরো ভাবুন যে একটি দল যখন সংসদ সদস্য নির্বাচন করবেন তার দলের জন্য, পার্লামেন্টের জন্য, তখন কিন্তু সে যে কাউকে দিতে পারে, সেখানে জনপ্রিয় প্রার্থীর কোনো বালাই নাও থাকতে পারে। সেক্ষেত্রে দেখা গেল টাকার বিনিময়ে যে কোনো লোক একটি দলের কাছ থেকে নমিনেশন নিতে পারে, যদি সেই দলটি তাদের নমিনেশন বিক্রি করে বা টাকার কাছে সংসদ সদস্যপদ বিক্রি করে দেয়। আর এই ক্ষেত্রে একটি দলের স্বেচ্ছাচারী হওয়া খুবই খুবই সম্ভব। সেক্ষেত্রে তারা যাকে ইচ্ছে তার ইচ্ছে মতো, এবং দলের যে সুপ্রিম থাকবে তার একক ক্ষমতা থাকবে। সেক্ষেত্রে জনগণের পছন্দ অপছন্দের কোনো বালাই থাকবে না, তাদের কোনো পছন্দ অপছন্দ থাকবে না। এক্ষেত্রে স্বতন্ত্র যারা প্রার্থী, যারা নির্বাচন করতে যায়, যারা কোনো দলকে সাপোর্ট করে বা কোনো দলের হয়ে নির্বাচন করতে চায় না, তারা কিন্তু নির্বাচন করতে পারবে না, তারা কিন্তু সংসদে যেতে পারবে না। তারা, আপনি তাকে পছন্দ করলেও সে সংসদ সদস্য হিসেবে সংসদে যেতে পারবে না। স্থানীয় জনগণ তারা তাদের প্রয়োজনের সময় তার সংসদ সদস্য বা তার পার্লামেন্ট মেম্বারকে, তার এমপিকে পাবে না। এখন আপনারা বলতে পারেন পার্লামেন্ট এমপির কাজ তো স্থানীয় জনগণের সমস্যা সমাধান করা না, তার কাজ হচ্ছে পার্লামেন্টে আইন প্রণয়ন করা। দেখুন, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে একজন পার্লামেন্ট সদস্য, একজন এমপি, সে অনেক কাজের সাথে সম্পৃক্ত থাকে। সে যেমন সংসদে আইন পাশের ক্ষেত্রে জড়িত থাকে, সেক্ষেত্রে স্থানীয় জনগণের সাথেও তার অনেক দাবি দেওয়া শুনতে হয়, তাদের কথা শুনতে হয়, তাদের দাবি পূরণ করতে হয়। এই যে সম্পৃক্ততা, এটা কিন্তু পিয়ার পদ্ধতিতে আপনি পাচ্ছেন না, আপনি পাবেন না। আর এখন যে এই পিয়ার নিয়ে এত মাতামাতি, এই পিয়ার নিয়ে মাতামাতি কেন, এটা আমি বুঝতেছি না। বর্তমান আমার কাছে মনে হয় যে এই পিয়ার পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আমাদের দেশে যারা স্থিতিশীলতা চায় না, বিশেষ করে আমি যদি ভারতের কথা উল্লেখ করি, ভারতের কথা বলি, তারা কখনোই চায় না আমাদের দেশে স্থিতিশীল হোক। সুতরাং এই স্থিতিশীল না হওয়ার পেছনে কিভাবে অস্থিতিশীল করা যায়, যেহেতু আওয়ামী লীগ নাই, এটা আগামী নির্বাচনে যদি একটি ঝুলন্ত পার্লামেন্ট বা একটি দুর্বল সরকার এই দেশে তৈরি করা যায়, তাহলে ভারত সহ অন্যান্য দেশগুলো যারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে এবং প্রেসার ক্রিয়েট করতে পারবে, এটা তাদের জন্য খুব সহজ হয়ে যাবে আমার কাছে মনে হয়। এছাড়া আজকে আমরা যারাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, যে দলগুলো করেছে, তারা কেউই চায় না যে আগামী নির্বাচন বা আগামী সংসদে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে আসুক। এক্ষেত্রে যদি পিয়ার পদ্ধতি হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ তাদের বিভিন্ন যে হোলগুলো আছে, বিভিন্ন তাদের যে শক্তিশালী জেলাগুলো আছে, আসনগুলো আছে, সেখানে তারা একচেটিয়ে ভোট পাবে। বা তারা যদি নির্বাচন সরাসরি করতে নাও পারে, সেক্ষেত্রে অন্য একটি দল বা যে কোনো দলের যদি তারা সমর্থন করে, তারা কিন্তু ওই সমর্থনগুলো নিয়ে আগামী নির্বাচনে একটি বিপুল সমর্থন এবং জনগোষ্ঠীর সাপোর্ট তারা পাবে। যেহেতু আমরা আওয়ামী লীগের ভোটার যারা আছে, তারা তো দেশ থেকে চলে যায় না, তাদের নাগরিকত্ব বাতিল করা হয় না, তো সেই ভোটগুলো কোথায় যাবে? নিশ্চয়ই আওয়ামী লীগ সমর্থিত যিনি প্রার্থী থাকবেন বা যে দল থাকবে, সেই দলেই যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগেরও আগামী নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে হয় বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয়, তাহলে ফিরে আসার, শক্তিশালীভাবে ফিরে আসার এক প্রবল সম্ভাবনা আছে। সুতরাং এই নিয়ে আমি অনুরোধ করব রাজনৈতিক দলগুলো যেন ভাবে, তাদের এই নিয়ে আরো ভাবার বিষয় আছে। তারা আরো ভাবুন, আরো দেখুন যে এই পিয়ার পদ্ধতি আমাদের দেশের জন্য উপযোগী কিনা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের আলোচনা? ভালো লেগে থাকলে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।